ওনাকে বলা হচ্ছে যে প্রতিদিন শেখ হাসিনার সাথে তার ফোনে কথা হয়, তার স্ত্রী, উনি চুপ করে আছেন। উনাকে বলা হচ্ছে অকথ্য কথাবার্তা বলা হচ্ছে, উনি চুপ করে সহ্য করছেন। তাহলে এখন এই সহ্য করার পিছনে কারণটা কি? মানে নীরবতা সম্মতির লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে আমার, উনি যদি মানে যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেনাবাহিনীর সদস্যদেরকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, কিন্তু সেনাবাহিনী এটা প্রয়োগ করছে না। কোনো অবস্থাতে মনে হচ্ছে যে ওনারা অনেকে যে বলছে যে সেনাবাহিনী অসহযোগিতা করছে প্রফেসর ইউনূসকে, তাহলে কি এটা এস্টাবলিশ হয় কিনা? এই জন্য বলছি যে ওই বিষয়গুলো নিয়ে আমাদেরকেও চোখ কান খোলা রাখা উচিত, সাকিব। জি অবশ্যই। এবং আমার এই যে আমি যতক্ষণ কথা বলছিলাম খলিল প্রসঙ্গে, আমাদের আজকে কিন্তু দ্বিতীয় টপিকটা কিন্তু এটাই ছিল, জি, জি, যে সেনাবাহিনীতে যে বিদ্রোহের যে আশঙ্কা আছে কিনা, জি, বা এই যে সেনাপ্রধানকে নিয়ে যেসব কথাবার্তা উঠছে, বা আপনি একটু আগে যে কথাটা বললেন আর কি, যে হুম, তিনি শেখ হাসিনার সাথে নিয়মিত ফোনে কথা বলেন কিনা। হুম, এই বিষয়গুলো নিয়ে আপনি দেখেছেন যে আমি কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। তো হুম, আমি আসলে এখন আমাদের দর্শকদের জন্য আমি বিষয়গুলো আরেকটু ক্লিয়ারিফাই করতে চাই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আপনি অবতারণা করলেন। হুম, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধানের স্ত্রীর সাথে শেখ হাসিনার আসলেই কথা হয় কিনা, এটা আমি আগে ক্লিয়ার করতে চাই। এটা যিনি বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তিনি কখনো এটা প্রমাণ করতে পারবেন না যে শেখ হাসিনার সাথে সেনাপ্রধানের স্ত্রীর কথা হয়, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম না, কিন্তু যেটা একটা সাকিব, মিথ্যা বানোয়াট কিন্তু তথ্য সাকিব, বাজারে আমি ছাড়া আপনাকে হয়েছে। বলি, সবকিছু কি প্রমাণ দেওয়ার দরকার আছে? যেমন ইলিয়াস হোসেন বলেছে আইন উপদেষ্টা কোটি 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 টাকা ইতিমধ্যে আয় করেছেন, এবং তার ফ্যামিলিকে উনি আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন। তো এটা কি প্রমাণ করে লাভ আছে? কারণ ইলিয়াস সাহেব যা বলবেন ওটা তো আর মানে ধ্রুব সত্য, ওটা তো আর চ্যালেঞ্জ করার কিছু নাই। ইলিয়াস সাহেব কখনো মিথ্যা কথা বলেন না তো। হ্যাঁ, এখন ওনার ভক্তদের কাছে উনি কখনো মিথ্যা কথা বলেন না, কিন্তু ফ্যাক্ট ইজ উনি বলেছেন যে আসিফ নজরুল 1,000 কোটি টাকা আমেরিকাতে পাচার করেছে, তার বউ এবং তার সন্তানরা নাকি আমেরিকায় আছে। তো আমরা যখন খোঁজ করলাম, খোঁজ করে দেখলাম যে শিলা আহমেদ এবং তার সন্তানরা বাংলাদেশেই তাদের ফুলার রোডের বাসায় বসবাস করছে। এক্স্যাক্টলি, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আসলে জনগণ তো তাদের মস্তিষ্ক খাটাবে না, তারা বলবে যে ইলিয়াস ভাই বলছে, তার মানে ওইটাই তো রাইট, ওইটাই তো ধ্রুব সত্য। কিন্তু ওই যে এক্স্যাক্টলি। আপনি যে একটু খোঁজ খবর লাগাবেন যে আসলে নিউ ইয়র্কে আসিফ নজরুল এরকম কিছু করেছেন কিনা, তো আমরা তো খোঁজ করে দেখলাম না, যে না, না, এটা তো শিলা। দরকার নেই সাকিব। আপনি জানেন যে বাংলাদেশ আমেরিকাতে কেউ বাড়িঘর কিনলে আপনি সরকার, আপনি ওয়েবসাইট থেকে পাবেন, যেটা আপনি করেছেন। আপনি জয়ের প্রপার্টি বের করেছেন, হ্যাঁ, আপনি অন্যান্য মন্ত্রীদের প্রপার্টি বের করেছেন। তো সেভাবে তো প্রপার্টি বের করা যায়। তো এখন এই কথাটা আপনি জনে জনে কি করে বুঝাবেন? এটা তো এটাই, বুঝানোর। এই জন্য আসলে এদের সাথে তর্ক করেও লাভ নেই, কারণ যারা অন্ধ মতো কারো বিশ্বাস করে কথা, তাদের সাথে আসলে তাদেরকে আমি ওইভাবে তাদের সাথে আর্গুমেন্টেও যাওয়ার আমার আসলে রুচি নেই। তো যাক, আমরা যেই বিষয়ে কথা বলছিলাম আমি ওই বিষয়টাতে থাকতে চাই, যে জি, সেনা প্রধানের স্ত্রীর সাথে শেখ হাসিনার যে কথা হয় না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটাই, যে আমরা জানি শেখ হাসিনা একটা অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ একজন মহিলা। তো তিনি জানেন যে সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে যখন সেফ করার কথা, 5 আগস্টে শেখ হাসিনা চেয়েছিলেন তিনি যেন গুলি করে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা কন্টিনিউ করার সুযোগ দেন। তো সেনাপ্রধান তো সে কাজটি করেননি, এবং হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, যেহেতু সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। তো এখন শেখ হাসিনা কি কখনো জেনারেল ওয়াকারুজ্জামানকে এর জন্য ক্ষমা করতে পারবেন? কখনোই পারবেন না। তো এখন তারপরে দ্বিতীয় প্রশ্নটা আসে, যে তাহলে শেখ হাসিনা কেন তার যে তথাকথিত যে লিকড কনভারসেশন, যেগুলো ফোনালাপ ফাঁস হচ্ছে, এখানে শুধু তিনি ডক্টর ইউনূসকে গালাগালি করেন, তিনি কেন ওয়াকারুজ্জামানকে গালাগালি করেন না? এই খোঁড়া যুক্তি অনেকে দাঁড় করায়। তো এই যুক্তিরও কাউন্টার আমি দিতে চাচ্ছি, এটা বলে যে একজন সেনা প্রধান তিনি যতক্ষণ পর্যন্ত সাবেক না হন, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে যদি কোনো আহ, সাবেক সরকার প্রধানের ক্ষোভও থাকে, সেই ক্ষোভটা কিন্তু তারা প্রকাশ করেন না একটা স্ট্র্যাটেজি হিসেবে, যে তারা চান না যে পুরো বাহিনীটাকে বা সেনাবাহিনীটাকে খেপিয়ে তুলতে তাদের বিরুদ্ধে। এটা একটা কৌশলের অংশ, যে কৌশলটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবলম্বন করেছিলেন। যে তার কিন্তু তখন, আপনারা জানেন যে 111-এর ওই সময়টাতে বা তার পরবর্তীতে কিন্তু বেগম খালেদা জিয়ার প্রচন্ড ক্ষোভ ছিল তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের বিরুদ্ধে। তা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনারা যদি তৎকালীন পত্রপত্রিকাগুলো ঘাটেন, আপনারা দেখতে পারবেন না যে কোনো পত্রপত্রিকাতে বা কোনো টিভি চ্যানেলের ফুটেজ দেখাতে পারবেন না যে মইনু আহমেদকে তখন সেনাপ্রধান থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া কোনো ধরনের সমালোচনা করেছেন। কখন থেকে করেছেন? যখন থেকে মইনু আহমেদ সাবেক হয়ে গিয়েছেন, অর্থাৎ মইনু আহমেদ যখন আর সেনাপ্রধানের দায়িত্বে নেই।
তো জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা হবে, আপনারা লিখে রাখেন, যে যখন তার সেনাপ্রধান হিসেবে তিনি আর দায়িত্বে থাকবেন না, তখন দেখবেন যে শেখ হাসিনার যত ধরনের ক্ষোভ আছে তার বিরুদ্ধে সব কিন্তু আপনারা তখন দেখতে পারবেন। কারণ তিনি হচ্ছেন এমনই প্রতিহিংসা পরায়ণ একজন নারী, তিনি কখনোই জেনারেল ওয়াকারুজ্জামানকে ক্ষমা করবেন না। কারণ ওয়াকারুজ্জামানের কারণেই তাকে কিন্তু এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এবং তিনি অ্যাজ এ সেনাপ্রধান, হাসিনা এক্সপেক্ট করেছিল যে তুমি আমাকে আজিজের মতো বা শফিউদ্দিনের মতো বা ইকবাল করিম ভুইয়ার মতো আমি একটা জাল জালিয়াতি নির্বাচন করে যেভাবে পার পেয়েছি, ওভাবে তুমি আমাকে এই ছাত্র জনতার আন্দোলন থেকেও পার পাইয়ে দিবে। আমরা দেখেছি তো ইকবাল করিম ভুইয়া কি করেছিল, যে 154 আসনে বিনা ভোটের নির্বাচন হয়ে গেল, সেনাপ্রধান ছিলেন ইকবাল করিম ভুইয়া। তিনি কি, তার বাহিনী কি কোনো ধরনের টু শব্দ করেছিল এটার বিরুদ্ধে? করেনি, তারা শেখ হাসিনার আনুগত্যে বিশ্বাসী ছিল। এট দ্য সেম টাইম আপনি যদি খেয়াল করেন, 18-র যে রাতের ভোটে নির্বাচন হলো, জেনারেল আজিজ ছিলেন তখন সেনাপ্রধান। আজিজ কি রাতের ভোটে নির্বাচনের সময় কি করেছে? পুরো শেখ হাসিনাকে কেন্দ্র কেন্দ্র দখল করে যাতে ছাত্রলীগের ছেলে পেলে সিল মারতে পারে, ওটা সেনাবাহিনী ওটা নিশ্চিত করেছিল। তারপরে আপনি দেখেন এই যে শফিউদ্দিন, তার আমলে একটা ডামি ভোট হয়ে গেল, শফিউদ্দিন কি করেছে? সেনাবাহিনী কি করেছে তখন? তো সবাই সবার দায়িত্ব ঠিক মতো পালন করেছে, একমাত্র বাদ সেজেছে জেনারেল ওয়াকারুজ্জামান, যে তিনি অন্যায় করতে দেননি। তিনি তার সৈনিকদেরকে বলেননি যে তোমরা ছাত্র জনতার উপরে গুলি চালাও। তো এখন এইটাই তো জেনারেল ওয়াকারুজ্জামানের সবচেয়ে বড় দোষ হাসিনার কাছে। তা হাসিনা যদি কখনো সুযোগ পায়, আপনার কি মনে হয় যে ওয়াকারুজ্জামান বা তার 14 গোষ্ঠীর কাউকে হাসিনা অক্ষত রাখবে? যারা এই ধরনের আর্গুমেন্ট বাজারে আনেন বা সেনাপ্রধানকে নিয়ে এই ধরনের কথা বলেন যে সেনাপ্রধান তিনি হাসিনার লোক, তারা আসলে কোন আক্কেলে এটা বলেন আসলে সেটা আমার মাথায় ঢোকে না। আর আজকে আমি যেই চরিত্রটা নিয়ে আসলে আলোচনা করতে চাই, যে কারা আসলে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা ডেলিভারিড ওয়েতে ক্যাম্পেইন করছেন, তাদের উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে আমি আজকে দর্শকদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আপনি জানেন যে সেনাবাহিনীতে কিন্তু এখন এই যে ছোটন বা ভারতের বা ফরহাদ মজার বা এই যে এবি পার্টির লোকজন এবং আরো কিছু যারা মাস্টার মাইন্ড রয়েছেন, তারা কিন্তু মিলে একজনকে তাদের গুরু মেনেছেন। এক্ষেত্রে সে হচ্ছে কে? সে হচ্ছে রয়ের পেইড এজেন্ট, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, যাকে আপনি স্ক্রিনে একটু আগে দেখাচ্ছিলেন। তো এখন আমি দর্শকদের কাছে একটু দেখাতে চাই যে এই যে হাসান নাসির, উনি কিন্তু সব সমস্যার, আমরা বলতে পারি সেনাবাহিনীকে কেন্দ্র করে যত সমস্যা আমরা এখন দেখছি, এই সমস্যার নাটের গুরু হচ্ছে এই হাসান নাসির। তো এখন দর্শকদেরকে আমি বলতে চাই যে হু ইজ দিস ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, অবসরপ্রাপ্ত? আহ, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি 6 আগস্ট, অর্থাৎ 5 আগস্টে হাসিনা চলে যাওয়ার পর তিনি তিনি জাস্টিস ফর কমরেড নামের একটা প্ল্যাটফর্ম খুলে বিডিআর হত্যার বিচারের দাবিতে আওয়াজ তুলে দৃষ্টি কেড়েছিলেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, আচ্ছা, তার বিডিআর এর শহীদ ভাইদের ন্যায় বিচারের দাবিতে তিনি কথা বলছেন, যৌক্তিক কথা বলছেন, তো লোকটা নিশ্চয়ই যৌক্তিক হবে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে আসলে বিডিআর এর হত্যার বিচার দাবিটা কিন্তু তার মূল লক্ষ্য নয়। তার মূল লক্ষ্য হচ্ছে যে অবসরপ্রাপ্ত যারা বিতর্কিত এবং চাকরিচ্যুত যেসব সেনা কর্মকর্তা রয়েছেন, তাদেরকে একটা প্ল্যাটফর্মে বা একই ছাদের নিচে এনে তাদেরকে দিয়ে বর্তমান সেনা প্রধানের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে সেনাবাহিনীর ভেতরে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা। এবং এই উদ্দেশ্যে তিনি কিন্তু অনেকাংশে সফল হন। তার সাথে অনেকেই এখানে দলে ভিড়ে তারা তখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে যে এই সেনা প্রধান তো হাসিনার লোক, কারণ আমরা 15 বছর আগে আমরা চাকরি হারা হয়েছি, কেউ 10 বছর আগে চাকরিচ্যুত হয়েছে। এবং তারা বলছেন যে আমরা নির্যাতিত নিপীড়িত, হাসিনা আমাদেরকে সরিয়ে দিয়েছে, আমাদের কেন চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না? তার মানে দেখো ওয়াকারুজ্জামান হচ্ছে ওই লোক যিনি আমাদের এই দাবি দেওয়াগুলো, যৌক্তিক দাবিগুলো মানছে না, অতএব ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই আন্দোলনটাকে উস্কে দিয়েছেন কিন্তু এই হাসান নাসির। তো এখন আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই যে আপনারা ফ্যাক্টস এন্ড ফিগার দেখেন। এই যে যারা আন্দোলন করছেন বা যারা চাকরিচ্যুত হয়েছেন, তারা কিন্তু আবেদন করেছেন, একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ইতিমধ্যে এই ডিউ প্রসেসে কিন্তু 800-রও বেশি চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশিত হয়েছে সেটা। তাহলে এখন যারা বলছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হাসিনার আমলে যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে তিনি এখানে আসতে দিচ্ছেন না চাকরিতে, তিনি আওয়ামী লীগের পারপোজ সার্ভ করছেন, এটা যে কত বড় ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন কথা। আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে যদি ওয়াকার হাসিনার পারপোজ সার্ভ করতো, তাহলে কি করে হাসিনার আমলে চাকরিচ্যুতদের মধ্যে থেকে 800 জনের অ্যাপ্লিকেশন তিনি অলরেডি গ্র্যান্ট করেছেন, বাকিগুলো আন্ডার প্রসেসের মধ্যে আছে, অনেকেই আস্তে আস্তে ঢোকানো হবে। কিন্তু তারপরেও এই লোক, এই ধুরন্ধর লোক হাসান নাসির, তিনি একটা বাইরে থেকে একটা কেওস তৈরি করার চেষ্টা করছেন। এবং আমাদের সবচেয়ে অবাক লেগেছে যেটা, টিটো ভাই, এই যে আয়না ঘরে যিনি বন্দী ছিলেন, আপনি জানেন, দেশপ্রেমিক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর, তার হাসিন। মতো একজন ব্যক্তিকে কিন্তু এই হাসান নাসিরের মতো একটা বাটপার, সে কিন্তু তার দলে ভিড়িয়েছেন। এবং তাদের অনুষ্ঠানে বা তাদের প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু এই হাসিনুর, তিনি জেনে হোক বা না বুঝে হোক, তিনি কিন্তু কথা বলেছেন। না, কিন্তু এবং সাকিব, আমি হাসিনুর ভাই, আমাকে হাসিনুর ভাইকে কিন্তু প্রচন্ড দেশপ্রেমিক মনে হয়, প্রচন্ড দেশপ্রেমিক। তো এখন প্রচন্ড দেশপ্রেমিক এবং একটা এ মনে হয়। কারণেই কিন্তু মানে প্রবলেমটা হয়েছে যে অনেকে দেশপ্রেমিক রয়েছেন যারা আসলে বুঝে হোক বা না বুঝে হোক তারা এইসবের ফাঁদে পড়ে গিয়েছেন। তারা হুম, ওদেরকে হুম, বুঝতে পারছেন না যে আসলে তো এটা তো রয়ের একটা ফাইন্যান্স এটা হচ্ছে।
তা আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে হাসিনুর ভাইকে বলবো যে আপনি এই হাসান নাসিরের পাল্লায় পড়েন না। এবং ইতিমধ্যে টিটু ভাই একটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু এই হাসান নাসিরের বাটপারি বুঝতে পেরেছেন এবং হুম বুঝতে পেরে তারা কিন্তু তার সাথে সঙ্গ ত্যাগ করেছেন। এবং এই কারণে তারা কিন্তু এই জাস্টিস ফর কমরেড এখান থেকে তারা কিন্তু আহ, সরে আসে। তো যখন হাসান নাসির দেখলো যে তার এই প্রকল্পটা আসলে ভেস্তে যাচ্ছে, তখন এই বাটপারটা করলো কি, আবার সে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামে আরেকটা আলাদা প্ল্যাটফর্ম গড়ে তুললো। উদ্দেশ্য কিন্তু একই। হুম এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে সে একটা প্ল্যাটফর্ম করলো টিটো ভাই, এই প্ল্যাটফর্মের আয়োজনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে 5 তারকা হোটেলে হচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে। তো যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা রয়েছেন বা যারা চাকরিচ্যুত, তাদের মধ্যে যারা দেশপ্রেমিক, তারা কিন্তু বুঝতে পারলেন যে আচ্ছা এই লোক যে অনুষ্ঠানগুলো করছে এটার ফাইন্যান্স কোত্থেকে আসছে, এক্স্যাক্টলি এই এক্স্যাক্টলি টাকাগুলো কোত্থেকে আসছে। তখন তারা বুঝতে পারলো যে এটা তো রয়ের দ্বারা ফাইন্যান্সড। তখন হুম অনেকেই কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সরে যায়। তো বর্তমানে হচ্ছে কি, মানে বিষয়টা যে এই চাকরিচ্যুত এই কতিপয় সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে প্ল্যাটফর্ম খুলে তিনি চাচ্ছেন কি এই বর্তমান যে নেতৃত্ব জেনারেল ওয়াকারুজ্জামানের, এই নেতৃত্বের প্রতি একটা অনাস্থা তৈরি করতেই কিন্তু তিনি মূল প্রকল্প বাস্তবায়ন করছেন। এবং ওই একই কথা ঘুরে ফিরে যে ছোটন বা হুম ফরাদ মজার বা এই গ্যাংটা বা খলিল, এই গ্যাংয়ের পারপোজটা সার্ভ করার জন্য এই হাসান নাসির কিন্তু কাজ করে চলছেন। এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যে তথাকথিত একটা সংস্কার, এই সংস্কারের নামে সেনাবাহিনীর যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে এটাকে হুম ভেঙে দিয়ে সেনাবাহিনীকে একটা নতজানু বাহিনী করাই কিন্তু তার মূল লক্ষ্য। এবং এটাকে আপনি বলতে পারেন যে একটা যে ডিভাইড অ্যান্ড রুল, সেই পথেই কিন্তু তিনি হেঁটে চলেছেন। তো আমি এই হাসান নাসির সম্পর্কে দর্শকদেরকে খালি একটা কথাই বলবো, যে যারা হাসান নাসিরের কথায় বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু আমি অনুরোধ করবো যে আপনারা হাসান নাসিরের অতীতের ইতিহাসটা একটু ঘেঁটে দেখুন, যে হু হুম ইজ দিস ম্যান। এই লোকটি হচ্ছে সেই লোক টিটো ভাই, যিনি একসময় ওই ইব্রাহিমের মতো বাটপারের সাথে কল্যাণ পার্টি করেছিল। হুম আবার এই লোকই একসময় বিএনপি করেছিল, এই লোকই একসময় জামায়াত ইসলামী করেছিল। এবং সর্বশেষ এই যে আপনার ডামি নির্বাচন, আপনি জানেন যে ডামি নির্বাচনের সময় হাসিনার ছত্রছায়ায় বিএনএম নামে একটা দল হয়েছিল, আপনার একটা নিশ্চয়ই মনে আছে। বিএনএম দল করেছিল। এই বিএনএম এর মধ্যেও কিন্তু এই হাসান নাসির ছিল। তাহলে আপনি এখন বুঝেন যে হাসিনার ডামি নির্বাচনে যেই ব্যক্তি বিএনএম এর মতো একটি দলে ভিড়েছিল, ওই লোক তাহলে কতটা স্বচ্ছ চরিত্রের হতে পারে। তো এখন এই ব্রিগেডিয়ার জেনারেল এই মোহাম্মদ হাসান নাসিরের কথায় যারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ভুল বুঝছেন বা তাকে নিয়ে তারা প্রশ্ন উঠাচ্ছে, তাদেরকে বলবো যে প্লিজ আপনার বিবেকটাকে বা ব্রেনটাকে একটু খাটান। কারো কথায় কিন্তু এভাবে লাফিয়ে পড়বেন না, বা কাউকে হঠাৎ করে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে দেবেন না। আর বর্তমানে এই হাসান নাসির কিন্তু রয়েছেন এবি পার্টির ছত্রছায়ায়। আর এবি পার্টি এখন কোন উদ্দেশ্যে কাদের হয়ে খেলছে, কাদের ফাইন্যান্সে খেলছে, টিটো ভাই এটা সম্পর্কে আপনার কিন্তু ভালো আইডিয়া মোটামুটি হয়ে গেছে এবি পার্টি সম্পর্কে। তো সেজন্য আমি পরিশেষে দেশবাসীকে বলবো যে প্লিজ আপনারা কিন্তু যে যে কাজগুলো করছে এটার উদ্দেশ্য সম্পর্কে একটু প্রশ্ন করুন, একটু অ্যানালাইসিস করুন, তাদের ট্র্যাক রেকর্ড বা অতীত কর্মকাণ্ড যাচাই বাছাই করুন। তাহলেই কিন্তু আপনাদের মনের মধ্যে যে সন্দেহগুলো হচ্ছে এই সন্দেহগুলো কিন্তু থাকবে না। তা আমি আপনাদেরকে এটাই বলবো যে আমি বা টিটো ভাই আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আপনাদেরকে কখনো ভুল তথ্য দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে কারো পারপোজ সার্ভ করতে কিন্তু আমরা এখানে বসিনি। এই টকশোর মাধ্যমে আমরা আপনাদেরকে সচেতন করতে চাই, এবং যে ভুল বার্তা আপনারা পাচ্ছেন সেই ভুল বার্তার কাউন্টার ন্যারেটিভ আমরা দাঁড় করাতে চাই। তো সেজন্য আমরা এই অনুষ্ঠানে আসলে যাদেরকে বাটপার বলছি বা যাদেরকে বলছি দেশের শত্রু, আপনারা একটু হৃদয় দিয়ে উপলব্ধি করুন যে আসলেই তারা দেশের শত্রু কিনা। মানে আজকে এই আপনি অনুষ্ঠানের এভাবে শুরুতে বলতে পারেন যে আপনাদের চিন্তার জগৎটা পীরদের চিন্তার মধ্যে দিয়ে না, আপনারা চিন্তা অ্যাবসলিউটলি করেন, পীররা চিন্তা করবে বলবে তারপরে আপনারা ফাল দিবেন তা না, আপনারা নিজেরা চিন্তা করুন। কারণ সৃষ্টিকর্তা রব্বুল আমিন মহান আল্লাহ তাআলা আপনার মাথায় একটা ব্রেন দিয়েছে। সো শুধু পীররা চিন্তা করবে আর বয়ান দিবে, ওই বয়ানে আপনারা নাচবেন, এটা করলে আপনি নিজেও বিপদে পড়বেন, দেশকেও বিপদে ফেলবেন। অ্যাবসলিউটলি।